প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নিয়ে। সংকরায়ন কি, কেন গুরুত্বপূর্ণ এবং সংকরায়নের ধারণাগুলো কোথায় প্রয়োগ হয়, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি তোমাদের কোনো মিসকনসেপশন থেকে থাকে তাহলে আশা করি আজকের ক্লাসটি করলে তোমাদের সকল মিসকনসেপশন এবং সংকরায়ন নিয়ে যত তোমাদের ধারণা আছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, একদম ক্লাসের শুরুতেই আমরা শক্তি স্তর বা অরবিট লেভেলে কিভাবে একটি সমযোজী যৌগ গঠন হয়, কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি। এখানে আমরা CH4 এর গঠন দেখব। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 4টা, দ্বিতীয় শক্তি স্তরে। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করতে হয় তাহলে কার্বনের আরও 4টি ইলেকট্রন দরকার, অর্থাৎ সেক্ষেত্রে কার্বন স্থিতিশীল বা স্টেবল হবে। অপরদিকে হাইড্রোজেনের শক্তি স্তর 1টা আর ইলেকট্রন সংখ্যাও 1টা, আর হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর পূর্ণ করতে আমার ইলেকট্রন লাগবে 1টা। তাহলে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে CH4 গঠন করলে কার্বন হাইড্রোজেন উভয়ই স্থিতিশীল বা স্টেবল হবে। এই ব্যাপারগুলো আমরা নবম দশম শ্রেণীতে খুব ভালোভাবে দেখেছিলাম। CH4 NH3 O2 N3 N2 এই টাইপের গঠনগুলো আমরা বা সমযোজী যৌগগুলো কিভাবে গঠিত হয় এগুলো আমরা নবম দশম শ্রেণীতে দেখেছিলাম। তাহলে এখানে ক্লাস শুরুর আগে শুধু CH4 এর গঠনটা দেখলেই আমরা পরবর্তীতে আগাতে পারবো। তাহলে CH4 এভাবে আর কি শক্তি স্তর লেভেলে কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, যে হাইড্রোজেনের এই ক্রসগুলো হলো হাইড্রোজেনের ইলেকট্রন আর ডটগুলো হচ্ছে কার্বনের ইলেকট্রন। তাহলে এভাবে কিন্তু CH4 গঠন হয়, তোমরা এটা ভালোভাবে জানো। আচ্ছা, এখন আমরা অরবিটাল লেভেলে কার্বন এবং হাইড্রোজেনের ভিতর যে যৌগ মিথেনের গঠন দেখব। একটু আগে আমরা দেখছি অরবিট লেভেলে, এখন আমরা দেখব অরবিটাল লেভেলে। কিন্তু তার আগে অরবিটাল অতিক্রমণ বলতে কি বোঝায় এবং অতিক্রমণের ফলে কি হয় সেটা একটু দেখে নিই। দেখো এখানে একটু খেয়াল করো, এ একটা s অরবিটাল, এ আর একটা s অরবিটাল, এ একটা p অরবিটাল, এ আর একটা s অরবিটাল, এ একটা p অরবিটাল, এ আর একটা p অরবিটাল। অরবিটাল অতিক্রমণ বলতে বোঝায় একটি অরবিটাল আরেকটি অরবিটালের ভিতর যদি এভাবে ঢুকে যায়, ধরো একটা অরবিটাল আর একটা অরবিটাল যদি এভাবে ঢুকে যায়, অর্থাৎ একটি অরবিটাল আরেকটি অরবিটালের উপর যদি ওভারল্যাপ করে, সেটি হচ্ছে অতিক্রমণ। তাহলে অতিক্রমণের ফলে কি হয়? অতিক্রমণের ফলেই বন্ধন গঠন হয়। দেখো আর আরেকটা কি সুবিধা হয় অতিক্রমণের ফলে, ওদের যে নিজেদের ইলেকট্রন ও একটা ইলেকট্রন শেয়ার করলো, ও আরেকটা ইলেকট্রন শেয়ার করে দুইটা ইলেকট্রন এখন দুইজনের সম্পত্তি হয়ে যায়। আগে ওর একটা ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রন, এখন এই দুইটা ইলেকট্রন দুইজনেরই সম্পত্তি হয়ে গেছে, অর্থাৎ দুইটা ইলেকট্রন দুইজনের হয়ে গেছে। এভাবেই আসলে বন্ধন গঠন হয় সমযোজী যৌগের ভিতর। তাহলে অতিক্রমণ বলতে কি বোঝায়? অতিক্রমণ বলতে বোঝায় হচ্ছে একটি অরবিটাল আরেকটি অরবিটালের ভিতর যদি ওভারল্যাপ করে বা একটা আরেকটার ভিতর যদি এরকম মিশে যায় বা ঢুকে যায়, তাহলে সেটি হচ্ছে অতিক্রমণ। তাহলে অতিক্রমণ কিরকম হতে পারে? S আর S এর অতিক্রমণ হতে পারে। তাহলে একটি s অরবিটাল আরেকটি s অরবিটাল যদি মুখোমুখিভাবে এসে একটা ভিতরে ঢুকে গেল, তাহলে একটি অতিক্রমণ হলো। তাহলে এটি হচ্ছে কি SS অতিক্রমণ। তাহলে SS অতিক্রমণ, তাহলে এক্ষেত্রেও কি দুইটি ইলেকট্রন এখন কি দুইটি s অরবিটালের মাঝখানে কিন্তু আছে, মানে অর্থাৎ এই দুইটি ইলেকট্রন এখন দুইজনেরই, ঠিক আছে। আগে দুইজনের একটা করে ইলেকট্রন ছিল, এখন দুইজনেরই এখন দুইটা করে ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে S আর P এর ভিতরে অতিক্রমণ হতে পারে। তাহলে S আর P এর ভিতরে যদি অতিক্রমণ হয় তাহলে এভাবে হবে অতিক্রমণটা। S আর P এর ভিতরে যদি অতিক্রমণ হয় তাহলে অতিক্রমণটা এভাবে হবে। এখন S আর P এর ভিতরে অতিক্রমণ হতে পারে। তাহলে একটি p অরবিটাল আরেকটা p অরবিটালের দিকে আসলো, আস্তে একটার ভিতরে ঢুকে গেল, তাহলে p এর ভিতরে অতিক্রমণ হতে পারে। সেক্ষেত্রেও দুইজনেরই কমন দুইটি ইলেকট্রন থাকবে। তাহলে অতিক্রমণের ফলে কিন্তু বন্ধন গঠন হয়। তাহলে অতিক্রমণের ফলে বন্ধন কিভাবে গঠিত হয়? যখন একটা অরবিটাল আরেকটা অরবিটাল থেকে ছুটে আসে তখন এরা কিছুটা এনার্জি কমে যায়। এখন এই যে এনার্জিটা কমে গেল, এই এনার্জিটা কি হবে? এই এনার্জিটা এই বন্ধনের ভিতর এই এনার্জিটা বন্ড এনার্জি হিসেবে জমা থাকবে। তাহলে এভাবে বন্ধন শক্তি আমরা পাই বা এভাবে বন্ধন গঠন হয়। আচ্ছা, এখন অরবিটাল অতিক্রমণ বোঝার পর আমরা একটু দেখি অতিক্রমণ লেভেলে
বা তোমার অরবিটাল লেভেলে অতিক্রমণ হয়ে কিভাবে CH4 বা মিথেন গঠন হয়। তাহলে দেখো কার্বনের ইলেকট্রন সংখ্যাটা 6টা 1:2:2. এখন দেখো কার্বনের এই যে 2p2 1:2:2p2, তাহলে আমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে কোন ইলেকট্রনগুলো অংশ নেয়? বহিস্থ অরবিটের ইলেকট্রনগুলো অংশ নেয়, বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো অংশ নেয়। তাহলে CH4 গঠনের জন্য আমার এরকম অতিক্রমণ হয়ে তো গঠন হবে। তাহলে এখানে অতিক্রমণ হবে, কয়টা অতিক্রমণ হওয়া লাগবে? যেহেতু CH4 এর 4টা বন্ড, তাহলে 4টা অতিক্রমণ হইতে হবে। এখন দেখো হাইড্রোজেনের কিন্তু s অরবিটালে একটা ইলেকট্রন, সো হাইড্রোজেনের কিন্তু সেই সমস্যাটা নাই। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কার্বনে 2s2 আর 2p2 মানে কি? 2px এ একটা 2py তে একটা। তাহলে কার্বনে আমরা সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল পাইলাম কয়টা? 2টা। কার্বনের সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল পাইলাম 2টা। তাহলে কার্বনের সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল লাগবে কয়টা? কার্বনের সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল লাগবে 4টা। কারণ 4টা সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল, কার্বনের 4টা সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল 4টা হাইড্রোজেনের s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি করবে, অর্থাৎ সেক্ষেত্রে CH4 গঠন সম্ভব হবে। এই কারণে CH4 গঠনের পূর্বে কার্বন উত্তেজিত হবে। উত্তেজিত হলে কি হবে? একটা ইলেকট্রন 2s থেকে 2p3 তে চলে যাবে। সেক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে 2s1 px এ একটা, py তে একটা, pz এর একটা। এখন কিন্তু আমরা অতিক্রমণের মাধ্যমে CH4 গঠন করতে পারি। ঠিক আছে, কিভাবে গঠন করতে পারি? দেখো 2s একটা, তার মানে কার্বনের একটা s ফাঁকা আছে, তাহলে কার্বনের s এ কি একটা ইলেকট্রন আছে, আর px এ এখন একটা, py তে একটা, pz এ একটা। তাহলে এখন এই কার্বনের s অরবিটাল যদি একটা হাইড্রোজেনের s এর সাথে অতিক্রমণ করে, একটা বন্ড পাইলাম। px যদি একটা হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করে, সেক্ষেত্রে আরেকটা বন্ড পাইলাম। py যদি আরেকটা হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করে, সেক্ষেত্রে আরেকটা বন্ড পাইলাম। একইভাবে pz এর ক্ষেত্রেও আমরা আরেকটা বন্ড পাইলাম। অর্থাৎ কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করে বা বন্ধন তৈরি করে আমরা CH4 পাইলাম। এখন আমরা সেই জিনিসটা একটু দেখি। দেখো এই হচ্ছে কার্বন, তাহলে এই কার্বনের এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এই যে এটা হচ্ছে py আর এটা হচ্ছে pz, আর এই যে গোল এটা হচ্ছে কার্বনের 2s অরবিটাল। এই যে 2s অরবিটাল, আমরা জানি কি s অরবিটাল আকৃতি গোলাকার, আর px py pz তিনটার আকৃতি ডাম্বেল আকার, তাদের অক্ষ বরাবর ডাম্বেল আকার। এই px মানে কি x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর। এই জিনিসগুলো গুণগত রসায়নে তোমরা ভালোভাবে দেখে এসেছো। আচ্ছা, এখন কার্বনের দেখো px py pz, এই তিনটা অরবিটাল, আর হলো s অরবিটাল 4টা। তাহলে 4টা কার্বনের অযুগ্ম অরবিটাল। এখন আমরা দেখি হাইড্রোজেনের s অরবিটালে কিন্তু একটা ইলেকট্রন, সো হাইড্রোজেনের কিন্তু সমস্যা নেই। তাহলে হাইড্রোজেনের s অরবিটালগুলো এসে যদি কার্বনের এই 4টা অরবিটালের সাথে অতিক্রমণ করে, হাইড্রোজেনের s অরবিটালগুলো এসে যদি কার্বনের এই যে 4টা অরবিটাল, এই যে px py pz আর হলো কার্বনের যে s অরবিটাল, এদের সাথে যদি অতিক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু 4টা কার্বন হাইড্রোজেন বন্ড গঠন করা সম্ভব। তাহলে বন্ড কোথায় পাইলাম? এই একটা বন্ড আমরা পাইলাম, এই আরেকটা বন্ড পাইলাম, এই আরেকটা বন্ড পাইলাম, এই আরেকটা বন্ড পাইলাম। তাহলে 4টা বন্ডের মাধ্যমে CH4 কিন্তু গঠন এখানে হয়ে গেল। 4টা বন্ড গঠনের মাধ্যমে CH4 এর গঠন কিন্তু হয়ে গেল। কিন্তু একটু খেয়াল করো, এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড পাইলাম কয়টা? 4টা। কার্বন হাইড্রোজেনের বন্ড পাইলাম 4টা, কিন্তু এখানে অতিক্রমণটা কিন্তু 4 ধরনের অতিক্রমণ হয়েছে। কিভাবে? দেখো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের অতিক্রমণ, অর্থাৎ s এর সাথে s এর অতিক্রমণ, আবার s এর সাথে px এর অতিক্রমণ, s এর সাথে py এর অতিক্রমণ, s এর সাথে pz এর অতিক্রমণ। তাহলে এই 4 ধরনের অতিক্রমণে অবশ্যই কার্বন হাইড্রোজেন বন্ধনে বন্ধন শক্তি একই হবে না। তাহলে কি দেখা গেল? এই ক্ষেত্রে s এর সাথে s এর অতিক্রমণ যেখানে হয়েছে এখানে, আর s এর সাথে px, s এর সাথে py, s এর সাথে pz এর এই যে 4 ধরনের অতিক্রমণ। এখন দেখো এখানে কি আমরা এখানে s এর সাথে s এর অতিক্রমণে যে বন্ধন শক্তি আমরা পাবো, p এর সাথে p এর অতিক্রমণে কি আমরা একই বন্ধন শক্তি পাবো? অবশ্যই পাবো না, কারণ এক্ষেত্রে অতিক্রমণ ভিন্ন হবে। p অরবিটালের শক্তি s অরবিটালের শক্তি এক না কখনো। তাহলে s এর সাথে s এর অতিক্রমণ, s এর সাথে p এর অতিক্রমণ, p এর সাথে p এর অতিক্রমণ, কখনোই আমরা একই ধরনের এনার্জি পাবো না, বন্ধন শক্তি একই পাবো না। তাহলে এই যে 4 ধরনের অতিক্রমণের ফলে 4 ধরনের বন্ধন শক্তি আমরা এক্ষেত্রে পেলাম। এই যে অরবিটাল লেভেলে CH4 এর যে সমযোজী যৌগটা গঠন অরবিটাল লেভেলে, ঠিক আছে। একটু আগে আমরা দেখেছি অরবিট লেভেলে, ঠিক আছে, অরবিট লেভেলে নবম দশম শ্রেণীতেও দেখছি, একটু আগে আমরা সেটা রিক্যাপ করেছি। তাহলে এখানে আমরা দেখলাম অরবিটাল লেভেলে।
তাহলে অরবিটাল লেভেলে এই যে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন গঠন হলো, এখানে এখানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধনই কিন্তু বন্ধন শক্তি ভিন্ন হবে। তাহলে এক্ষেত্রে বাঁচার উপায় কি? এখানেই আসবে হচ্ছে সংকরণের কনসেপ্ট, এখানে সংকরণের কনসেপ্ট আসবে। তাহলে আমরা কিন্তু জানি কার্বন হাইড্রোজেনের যে বন্ধন শক্তি, 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মানই সেম। তাহলে কিভাবে কি হলো? তাহলে সংকরণের বিষয়টা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন সংকরণ বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো। সংকরণ স্বীকার করবে, আসো তোমাদের আলু ভর্তা বানানো শেখাই। এখানে আমি শুরুতে 4টা আলু নিলাম, আলু 1, আলু 2, আলু 3, আলু 4। এই 4টা আলু দেখো সাইজ এবং শেপ এবং ওয়েট যাই বলো কোনোটাই একই না, ভিন্ন ভিন্ন সাইজের। আমি আলুগুলো কি করলাম, নিয়ে সিদ্ধ করলাম, সিদ্ধ করে একটি মণ্ড তৈরি করলাম। এখন এই বড় একটা মণ্ড তৈরি করলাম, মণ্ড থেকে আমি কি করলাম, 4টা আলু ভর্তা বানালাম। তাহলে দেখো এই যে 4টা আলু ভর্তা আমি বানালাম, 4টা আলু ভর্তার এই সাইজ এবং শেপ একদম আইডেন্টিক্যাল এবং সমান এবং সবকিছু সমান। তাহলে আমি চারটা সবকিছু অসমান আলু থেকে আমি 4টা সবকিছু সমান আলু ভর্তা আমি তৈরি করলাম। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, শুরুতে যে আলু ভর্তাগুলো আমি দিয়েছিলাম এগুলোর আকার আকৃতি সবই ভিন্ন এবং আলু ভর্তা যখন আমি বানিয়েছিলাম এগুলোর আকার আকৃতি সবই একই। এবং এই যে এখানে প্রতিটা আলু ভর্তার ভিতর এই প্রতিটা আলুর অংশ আছে না, আমি যেহেতু মণ্ড বানাইছি, মণ্ড বানানোর ভিতর তো সব মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পর তো যখন আমি আলু ভর্তা বানাইছি, আলু ভর্তা বানানোর পর কি হবে, এই আলু ভর্তা 1 এর ভিতর আলু 1 আছে, আলু 1 এর একটা অংশ আছে না, অবশ্যই আছে। তার মানে প্রতিটা আলু ভর্তার ভিতর প্রতিটা আলু একটা নির্দিষ্ট অংশ আছে। তাহলে কতটুকু পরিমাণ সেটা হচ্ছে, ধরো এই যে প্রথম আলু ভর্তা, ঠিক আছে, প্রথম আলু ভর্তার ভিতর এই আলুর 25% আছে, এই আলুর 25%, এই আলুর 25%, এই আলুর 25%, ঠিক আছে। তাহলে আলু ভর্তা 2, আলু ভর্তা 3, আলু ভর্তা 4, এই প্রতিটা আলু ভর্তার ভিতর আলু 1, আলু 2, আলু 3, আলু 4 প্রতিটা আলুরই 25% করে ঢুকে গেছে। তাহলে আলু ভর্তা যখন বানাইছি প্রতিটা আলু ভর্তায় প্রতিটা আলু থেকেই একটা নির্দিষ্ট অংশ পাইছে। তাহলে কি প্রতিটা আলু ভর্তার ভিতরে প্রতিটা আলুর একটা নির্দিষ্ট অংশ আর কি ওই আলু ভর্তাটা তৈরিতে অবদান রাখছে। তাহলে আমরা এভাবে আলু ভর্তা বানালাম এবং এই কনসেপ্টটা আমরা সংকরণে কাজে লাগাবো। আচ্ছা, আলু ভর্তার পর এখন আমরা অরবিটাল ভর্তা দেখব, মানে অরবিটাল কিভাবে আমরা ভর্তা করতে পারি। তাহলে দেখো এখানে সেন্ট্রাল অ্যাটমকে কার্বন 6 এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ এ হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে CH4 তৈরি করবে। তাহলে কার্বনের কোন অরবিটাল বন্ধন গঠনে অংশ নিত, S মানে 2s, তারপরে 2px 2py 2pz, তাহলে 2s 2py 2px 2py 2pz এরা বন্ধন গঠনে অংশ নিত। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে 4টা বন্ধনেরই বন্ধন শক্তি ভিন্ন ভিন্ন হয়েছিল। এখন আমরা অরবিটাল ভর্তা, ঠিক আছে, অরবিটাল ভর্তার মাধ্যমে দেখি যে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে দেখো কার্বনের যে অংশগ্রহণকৃত 4টা অরবিটাল, s অরবিটাল, px py pz, অংশগ্রহণকৃত যে 4টা অরবিটাল s px py pz, এদেরকে আমরা নিলাম। নেওয়ার পর কি করলাম, এখান থেকে এদেরকে মিশিয়ে এখান থেকে নতুন 4টা অরবিটাল তৈরি করলাম, একটা এই 4টা অরবিটাল তৈরি করলাম। এখন এদেরকে আমরা কোথা থেকে পেয়েছিলাম, একটা s আর 3টা p থেকে আমরা নতুন 4টা অরবিটাল তৈরি করেছি, মানে পুরাতন 4টা অরবিটাল থেকে নতুন 4টা অরবিটাল তৈরি করেছি। এখন নতুন 4টা অরবিটাল তৈরি করছি কি থেকে, পুরাতন একটা s থেকে এবং পুরাতন 3টে p থেকে। তাহলে নতুন 4টা অরবিটালের নাম হবে sp3 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 sp3, অর্থাৎ s অরবিটাল px py pz, s px py pz এই 4টি অরবিটাল থেকে আমরা sp3 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 এই 4টি অরবিটাল তৈরি করলাম। তাহলে একটু দেখো এই যে s অরবিটাল px py pz এরা কি ভিন্ন শক্তি 4টা অরবিটাল, s এর শক্তি px এর py pz কারো শক্তি কারো সমান না, ঠিক আছে। তাহলে এরা কি ভিন্ন শক্তি 4টি অরবিটাল। তো যখন আমরা এদেরকে বর্তমানে নতুন 4টি অরবিটাল তৈরি করলাম sp3 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 sp3, এই 4টারই কি সমশক্তি 4টি নতুন অরবিটাল তৈরি হয়েছে। তাহলে এই যে সমশক্তি 4টা যে নতুন অরবিটাল তৈরি হলো এদের কি বলা হয়, সংকর অরবিটাল। আর এই জিনিসটি হচ্ছে সংকরায়ন। তাহলে সংকরায়ন জিনিসটা কি, সংকরায়ন জিনিসটা হচ্ছে বন্ধন গঠনের পূর্বে যে অরবিটালগুলো বন্ধন গঠনে অংশ নেয়
সেই অরবিটালগুলো একটা প্রসেসের ভিতর দিয়ে যায়, সেই প্রসেসিংটা হচ্ছে সংকরায়ন। কেন এই প্রসেসিংয়ের ভিতর দিয়ে যায়? এর কারণ হচ্ছে নতুন যে সৃষ্ট অরবিটাল, সেই অরবিটালগুলোর শক্তি সমান হতে হয়। যদি সেই অরবিটালগুলোর শক্তি সমান না হয়, অর্থাৎ বন্ধন গঠনে যে অরবিটালগুলো অংশ নেয় সেই অরবিটালগুলোর শক্তি সমান না হয়, তাহলে কি হয়? বন্ধন শক্তি ভিন্ন ভিন্ন হয়। তাহলে সংকরণ প্রসেসের মাধ্যমে আমরা যদি নতুন 4টা অরবিটালকে আমরা বের করে আনি, সেক্ষেত্রে নতুন অরবিটালগুলো কি হবে? বন্ধন শক্তি একই হবে। দেখো সবগুলো আকার আকৃতি, বন্ধন শক্তি সবই সেম। এর ফলে কি হবে? নতুন যে 4টা বন্ধন সৃষ্টি হবে CH4 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সবগুলো প্রতিটা বন্ধনের বন্ধন শক্তি একই থাকবে। এখন এই যে সংকরায়নটা হয় অরবিটাল সংকরায়ন, ঠিক আছে? অরবিটাল থেকে আমি অরবিটাল বানাইছি, পুরাতন 4টা ভিন্ন ভিন্ন সাইজ, শেপ, শক্তির অরবিটাল, সেখান থেকে আমি নতুন 4টা একই সাইজ, একই শেপ, একই শক্তির অরবিটাল বানাইছি। তাহলে সংকরায়নটা হয় শুধু সেন্ট্রাল অ্যাটমের। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের যে সকল অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয়, সেই অরবিটালগুলো ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন অরবিটাল একই হাইড্রোজেনের সাথে যখন বন্ধন গঠন করবে, বন্ধন শক্তিও ভিন্ন ভিন্ন হবে। এই কারণে সেন্ট্রাল অ্যাটম, এখানে CH4 এর সেন্ট্রাল অ্যাটমকে, যার সংখ্যা কম থাকে সেই আসলে সেন্ট্রাল অ্যাটম হয়। CH4 এর কার্বন একটা, হাইড্রোজেন 4টা, কার্বন সেন্ট্রাল অ্যাটম। তবে CH4 এর কার্বনের যে পুরাতন 4টা অরবিটাল ভিন্ন শক্তি, সেখান থেকে নতুন অরবিটাল সৃষ্টির কারণে আমার সংকরায়ন প্রসেসটা দরকার হয়েছে। আর সংকরায়ন কেন দরকার? সংকরায়ন দরকার কারণ আমরা CH4 এর ভিতর দেখি কার্বন হাইড্রোজেন প্রতিটা বন্ডের বন্ধন শক্তি সেম হয়। এখন সংকরায়ন ব্যতীত যদি আমরা বন্ধন গঠন করি, তাহলে বন্ধন শক্তি ভিন্ন ভিন্ন আসে। তাহলে এই কারণে আমাদের সংকরায়ন কনসেপ্টটা প্রয়োজন পড়েছে, ঠিক আছে? এর পরবর্তীতে সংকরণের মাধ্যমে আমরা কিভাবে CH4 এর গঠন আমরা কিভাবে দেখব, সেটা এখন আলোচনা করব। CH4 এর গঠন দেখার পূর্বে আলু ভর্তার সাথে অরবিটাল সংকরণটা একটু মিলিয়ে নাও। আলু ভর্তার ক্ষেত্রে আমরা কি করছিলাম? আলু ভর্তার ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন আকার আকৃতি এবং ভরের 4টা আলু নিয়েছিলাম। আলু নিয়ে আমরা একই আকৃতি, একই ভর, একই আকার এর 4টা আলু ভর্তা তৈরি করেছিলাম। সংকরণের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু ঘটেছে। আমরা ভিন্ন ভিন্ন আকার আকৃতি এবং শক্তির, ঠিক আছে, ভিন্ন ভিন্ন আকার আকৃতি শক্তির 4টা অরবিটাল আমরা নিয়ে সংকরণের মাধ্যমে আমরা একই আকৃতি, আকার এবং শক্তির নতুন 4টা অরবিটাল তৈরি করেছি। তাহলে এখন আমরা সংকরণের মাধ্যমে কিভাবে CH4 গঠন করতে পারি বা CH4টা কিভাবে গঠিত হয় সেটা দেখি। এখন আমরা সংকরণের মাধ্যমে CH4 বা মিথেনের গঠন দেখব। দেখো, শুরুতে কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এই হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এক্ষেত্রে কার্বনের অযুগ্ম ইলেকট্রন কয়টা? 1টা, 2টা। অযুগ্ম অরবিটাল হচ্ছে 2টা। তাহলে এক্ষেত্রে কার্বন 2টা বন্ধন গঠন করতে পারবে সর্বোচ্চ। তাহলে কার্বনের বন্ধন গঠনের পূর্বে উত্তেজিত বা এক্সাইটেড হতে হবে। তাহলে কার্বন তো উত্তেজিত হয়, তাহলে কি হবে? একটি ইলেকট্রন S থেকে P তে চলে যাবে, তাহলে 1s2 2s1 2p3 হবে। তো সেক্ষেত্রে অযুগ্ম অরবিটাল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। সেক্ষেত্রে কার্বনের অযুগ্ম অরবিটাল হবে 4টা। তাহলে এই 4টা অরবিটাল আমরা সংকরণ প্রসেসিং এর মাধ্যমে গেলাম, যাওয়ার পর আমরা 4টা sp3 সংকর অরবিটাল আমরা তৈরি করলাম। এখন 4টা এই যে sp3 সংকর অরবিটাল আমরা তৈরি করলাম, সেটা এখানে দেখালাম। দেখো, এই কার্বন, এই হচ্ছে কার্বনের মানে কার্বনটা দেখালাম, আর এই হচ্ছে কার্বনের 4টা sp3, এই একটা, তাহলে এই একটা, এটা হচ্ছে ছোট লোব। একটা হচ্ছে sp3 এর ভিতর একটা হচ্ছে বড় লোব আর একটা ছোট লোব। sp3 না, যে কোনো সংকর অরবিটালের ভিতর একটা হচ্ছে বড় লোব আর একটা ছোট লোব। তাহলে ছোট লোবটা না দেখালেও হয়, বড় লোবটা দেখালেই হয়, তাহলেই হবে। তাহলে এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এই আরেকটা sp3। তাহলে কার্বনের এই 4টা সংকর sp3 অরবিটাল এখন বন্ধন গঠনের জন্য প্রস্তুত। তারপরে হাইড্রোজেনের যে s অরবিটাল এসে মুখোমুখি অতিক্রমণ করলো, অতিক্রমণ করে এই একটা বন্ধন গঠন করলো, এখানে একটা বন্ধন গঠন, এখানে একটা বন্ধন গঠন করলো, এখানে একটা বন্ধন গঠন করলো, এখানে একটা, এখানে একটা, 4টা বন্ধন গঠন করলো। অর্থাৎ এই যে ব্ল্যাক কালার যে রেখাগুলো, এই রেখাগুলো দিয়ে কার্বন হাইড্রোজেন বন্ধন বোঝানো হয়েছে। তাহলে কার্বন হাইড্রোজেন 4টা বন্ধন গঠিত হইল। তাহলে সংকরণের মাধ্যমে CH4 গঠন কিন্তু এখন হয়ে গেল। আচ্ছা, এখন এক্ষেত্রে দেখো,
এই যে এখানে 4টা sp3, একটা 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 4টা sp3 4টা হাইড্রোজেনের s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টা বন্ধন তৈরি করছে। তাহলে এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কি একই হবে না ভিন্ন হবে? অবশ্যই একই হবে, কারণ এই যে 4টা sp3 যে অরবিটাল, 4টা যে sp3 সংকর অরবিটাল, এদের সবার শক্তি একই। আবার এখানে 4টা হাইড্রোজেনের যে s অরবিটাল, এদের শক্তিও একই। সো এরা যখন অতিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করবে, এদের কি বন্ধন শক্তিও অবশ্যই একই হবে। তাহলে দেখো এখানে যে আকৃতি তৈরি হলো, এটা হচ্ছে মিথেনের চতুস্থলকীয় আকৃতি, আর বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, আর হচ্ছে শেপ চতুস্থলকীয়। এখন চতুস্থলকীয় কেন হয়? চতুস্থলকীয় হয় এই কারণে, এই যে বন্ধনের যে ইলেকট্রনগুলো, বন্ধনের ইলেকট্রন আছে, দুইটা করে ইলেকট্রন আছে, এই দুইটা একটা দুইটা ইলেকট্রন আছে। তাহলে বন্ড ইলেকট্রনগুলো করে কি, একজন আরেকজনকে ঠেলে একদম একজন আরেকজনের থেকে একদম ম্যাক্সিমাম দূরত্বে থাকতে চায়। তাহলে যদি বর্গাকার হইতো তাহলে কি হতো? এরকম হতো শেপ, এই কার্বন আর 4টা হাইড্রোজেন। তাহলে বর্গাকার হইলেও কিন্তু ম্যাক্সিমাম দূরত্বে থাকা যায় না, সেক্ষেত্রেও কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল থাকা যায় কখন? যেহেতু CH4 একটা কি ত্রিমাত্রিক গঠন, সো যেহেতু এটা ত্রিমাত্রিক স্পেসে জায়গা আছে, তাই না? ত্রিমাত্রিক স্পেস যেহেতু আছে, সো একজন আরেকজনকে ঠেলে একদম ত্রিমাত্রিক একটা অবস্থান ধরে রাখতে চায়। অর্থাৎ ত্রিমাত্রিক অবস্থান বলতে একটা এরকম থাকলো, আরেকটা এরকম, আরেকটা এরকম, আরেকটা এরকম। তাহলে এখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের এই বিন্দুগুলো যদি মিলিয়ে দাও, এইটা মানে এই বিন্দুগুলো যদি মিলিয়ে দাও, তাহলে কিন্তু চতুস্থলকীয় স্ট্রাকচার পাওয়া যাবে। এই যে এই চতুস্থলকীয় স্ট্রাকচার তাহলে পাওয়া যাবে। যদি বর্গাকার হইতো তাহলে কিন্তু চতুস্থলকীয় স্ট্রাকচার পাওয়া যেত না। সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দূরত্ব অর্জন করা সম্ভব হতো না। বর্গাকার হলে এরকম হতো, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দূরত্ব কিন্তু অর্জন করা সম্ভব হতো না। মানে বিকর্ষণ করে এরা 3D স্পেসে ম্যাক্সিমাম দূরত্বে থাকে বন্ধন ইলেকট্রনগুলো। আচ্ছা, তাহলে বন্ধন গঠনের পর, কার্বন হাইড্রোজেন বন্ধন গঠনের পর কার্বনের কি হলো? দেখো, কার্বনের এখন সংকর অরবিটালের ভিতর কি দুটি, প্রতিটা অরবিটালের ভিতর হাইড্রোজেনের একটা ইলেকট্রন চলে আসছে। আর হাইড্রোজেনের কি হয়েছে? হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রন এখন পূর্ণ হয়ে গেছে। প্রতিটা হাইড্রোজেন কার্বনের কিন্তু একটা করে ইলেকট্রন পেয়ে গেছে। তাহলে দেখো, বন্ধন গঠনের পর ওদের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা খেয়াল করি, বন্ধন গঠনের পর সেক্ষেত্রে কিন্তু কার্বন আর হাইড্রোজেন উভয়ই অষ্টক পূর্ণ করতে সক্ষম হয়েছে। তার মানে কার্বন হাইড্রোজেন উভয়ই এখন স্থিতিশীল হইতে সক্ষম হয়েছে। তাহলে এভাবে CH4 এর গঠন আমরা সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা C2H2 এবং C2H4 এদের গঠন এবং পাশাপাশি মুখোমুখি অতিক্রমণ আমরা দেখেছি, আমরা পাশাপাশি অতিক্রমণ এখনো দেখিনি। তাহলে পাশাপাশি অতিক্রমণের কনসেপ্ট এবং C2H2 C2H4 এর গঠন বিস্তারিতভাবে দেখব। আচ্ছা, এখন আমরা C2H4 বা ইথিন এর গঠন নিয়ে আলোচনা করব। সংকরণের মাধ্যমে কিভাবে ইথিন গঠিত হয় সেটা দেখব। এখানে মূলত আমরা ইথিনের পাই বন্ধন বা এই কার্বন কার্বন সিগমা বন্ডের পরে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা পাই বন্ধন কিভাবে গঠিত হয় এবং পাশাপাশি অতিক্রমণ মূলত দুই প্রকার, মুখোমুখি অতিক্রমণ এবং পাশাপাশি অতিক্রমণ। আমরা মুখোমুখি অতিক্রমণ বা সম্মুখ অতিক্রমণ সম্পর্কে জেনেছি। এবার আমরা পাশাপাশি অতিক্রমণটা মেনলি ফোকাস করে এই বিষয়টি আমরা দেখব। আচ্ছা, দেখো, C2H4 এর ক্ষেত্রে স্ট্রাকচারটা আগে খেয়াল করো। কার্বন কার্বন প্রথমে একটি সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন দুইটা সিগমা বন্ড, কার্বন কার্বন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন দুইটা সিগমা বন্ড। আচ্ছা, তাহলে একটি কার্বনের সাথে সিগমা বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা জিনিস মনে রাখবা, মুখোমুখি অতিক্রমণের ফলে সিগমা বন্ড গঠিত হয়। আচ্ছা, তাহলে কার্বনের অযুগ্ম অরবিটাল লাগবে কয়টা? তিনটা। তাহলে S আর দুইটা P। তাহলে এক্ষেত্রে সংকরণ হবে কি? sp2। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ড গঠিত হয় এবং পাশাপাশি অতিক্রমণের জন্য অসংকরিত একটি অরবিটাল থাকতে হয়। আচ্ছা, তাহলে একটি অরবিটাল আমার অসংকরিত থাকতে হবে আর তিনটি অরবিটাল সংকরণ হবে তিনটি অরবিটালের ভিতর। তাহলে এক্ষেত্রে সংকরণ হবে কি? sp2 সংকরণ। তাহলে নতুন আমরা তিনটি কি অরবিটাল পাবো? sp2 অরবিটাল পাবো। তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের যে একটি sp2 এই কার্বনের sp2 যে মুখোমুখি অতিক্রমণ হবে সেক্ষেত্রে প্রথমে একটা সিঙ্গেল বন্ড গঠিত হবে, যেটা নিচে সিগমা বন্ড। এরপর
বাকি যে দুইটা sp2 আছে সেই দুইটা কি করবে, হাইড্রোজেনের সাথে মুখোমুখি অতিক্রমণের ফলে আরো দুইটা সিগমা বন্ড গঠন করবে। এই পাশে কার্বনের ক্ষেত্রে একই একই কাহিনী ঘটবে। তারপর এই যে অসংকরিত একটি অরবিটাল যেটা রয়ে গেছে, এই যে 2pz, pz অরবিটাল দুইটা কার্বনই অসংকরিত অবস্থায় রয়ে গেছে। এই pz অরবিটাল করবে কি, পাশাপাশি অতিক্রমণের ফলে এরা সংকরায়ন মানে অতিক্রমণের ফলে পাই বন্ড গঠন করবে। মানে এই যে পাশাপাশি অতিক্রমণ, একটা হচ্ছে মুখোমুখি অতিক্রমণ আর একটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ। তাহলে মুখোমুখি অতিক্রমণের ফলে সিগমা বন্ড গঠিত হয় যেটা তুলনামূলক শক্তিশালী হয়, আর পাশাপাশি অতিক্রমণের ফলে বা এরকম পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ড গঠিত হয় সেটা যেটা দুর্বল হয়। এর কারণ কি, মুখোমুখি অতিক্রমণে যে একটি অরবিটাল আরেকটা অরবিটালের ভিতরে যে এরকম ঢুকে যায় বা মিশে যায়, এই যে ওভারল্যাপিংটা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু পাশাপাশি অতিক্রমণে কিন্তু ওভারল্যাপিংটা এতটা হয় না। এই কারণে মুখোমুখি অতিক্রমণে কি হয়, মুখোমুখি অতিক্রমণে বন্ডটা অনেক স্থিতিশীল অনেক স্ট্রং হয়, বাট পাশাপাশি অতিক্রমণে বন্ডটা উইক হয়। আচ্ছা, তাহলে দেখো কার্বন কার্বন প্রথমে সিগমা বন্ড গঠন করলো আর কার্বন হাইড্রোজেন বন্ডগুলো গঠন, sp সংকরিত অরবিটাল যে তিনটা আছে sp3 তারা বন্ড গঠন করলো, ঠিক আছে, কার্বন 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 হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন। এখন কার্বন কার্বন পরবর্তী যে বন্ড বা পাই বন্ধনটা যে দুর্বল বন্ধনটা সেটা কিভাবে গঠিত হবে, সেটা হচ্ছে অসংকরিত যে pz অরবিটাল রয়ে যাবে, যেহেতু এটা সংকরণে অংশ নেয় না তাহলে এটার আকার আকৃতি বন্ধন শক্তি অভিন্ন থাকবে। তাহলে এটাতেও যেরকম থাকবে এটাতেও সেরকম থাকবে। তাহলে এটা ডাবল ডাম্বেলই থেকে যাবে। সংকরিত অরবিটাল কিন্তু জাস্ট এক পাশে একটা বড় লোব আর আরেক পাশে ছোট লোব এই আকারে ছিল। আচ্ছা, তাহলে এগুলো কি অসংকরিত অরবিটাল, নীল দুইটা। তাহলে এই কারণে অসংকরিত অরবিটাল, এই কারণে অসংকরিত অরবিটাল এরকম পাশাপাশি অতিক্রমণের ফলে কি করবে, দুর্বল পাই বন্ড গঠন করবে। আর অতিক্রমণটা এরকম ডট 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 দিয়ে আমরা দেখালাম, এভাবেই দেখাতে হয়, ডট ডট দিয়ে দেখানো যায়, অথবা এটাকে এরকম করে দিতে হয়। অর্থাৎ এটাকে এরকম না লিখে বন্ধন দেখানোর জন্য আমরা এভাবে দেখাতে পারি, এভাবে আমরা দেখাতে পারি। তাহলে এই যে পাশাপাশি অতিক্রমণটা হলো, তাহলে এই হচ্ছে সিগমা বন্ড, আর এই যে উপরে আর নিচে এটাকে আমরা বোঝাতে পারি দ্বিবন্ধন বা পাই বন্ড। আচ্ছা, তাহলে সিগমা বন্ডের পরে কার্বন কার্বনের ভিতরে যতগুলো বন্ধন হবে সব পাই বন্ড হবে। তার মানে আমরা এর পরবর্তীতে যখন sp সংকরণ দেখব তখন দেখব পাই বন্ড আমরা পাই দুইটা, সেক্ষেত্রে পাশাপাশি অতিক্রমণ হয় দুইটা অরবিটাল, pzও হয় pyতেও হয়। আচ্ছা, এখন আমরা C2H2 বা ইথাইনের গঠনটা একটু ভালোভাবে দেখব। আচ্ছা, ইথাইনের গঠন দেখার পূর্বে সিগমা বন্ড আর পাই বন্ডের ভিতর কি কি পার্থক্য আছে এই জিনিসগুলো একটু বুঝে নিই। সিগমা বন্ডের ক্ষেত্রে কি হয়, যেখানে মুখোমুখি অরবিটালের ভিতর সেই অরবিটালগুলো হোক সংকরিত বা অসংকরিত, যদি মুখোমুখি অতিক্রমণ হয় তাহলে কি হয়, ওভারল্যাপিংটা অনেক ভালো হয়, সেটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ড গঠিত হয়। আর পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে কি হয়, পাই বন্ড গঠিত হয়। আচ্ছা, যেহেতু মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ড গঠিত হয়, এক্ষেত্রে বন্ধন শক্তি অনেক বেশি হয়, বন্ধনটা অনেক দৃঢ় হয়। আর পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যেহেতু পাই বন্ড গঠিত হয়, এক্ষেত্রে বন্ধন শক্তি কম হয় এবং বন্ধনটা দুর্বল হয়। আর হচ্ছে অসংকরিত অরবিটাল পাই বন্ড গঠনে অংশ নেয়, কারণ আমরা দেখেছি পাই বন্ড গঠনের জন্য অসংকরিত অরবিটাল দরকার, যেটা আনচেঞ্জড অবস্থায় ছিল এবং তারা পাশাপাশি অবস্থায় একটাকে অতিক্রমণে অংশ নিয়েছিল পাশাপাশি। আর সংকরিত অরবিটাল সবসময় সিগমা বন্ড গঠনে অংশ নেয়। আচ্ছা, এখন আমরা C2H2 বা ইথাইনের গঠনটা একটু দেখি। প্রথমে দেখি এটার স্ট্রাকচার কিরকম, কার্বন কার্বন ট্রিপল বন্ড আর এক হাতে দুই কার্বনের এক হাতে একটা করে হাইড্রোজেন। তাহলে নিচেরটা কি, সিগমা বন্ড। প্রথমে কার্বন কার্বনটা সিগমা বন্ড গঠিত হবে আর উপরে দুইটা কি, পাই বন্ড। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু দেখি কিভাবে এই যে ইথাইন বা C2H2 গঠিত হয়। তাহলে দেখো এই আগের মতো, যেহেতু কার্বন কার্বন একটা সিগমা বন্ড আর কার্বন হাইড্রোজেন একটা সিগমা বন্ড, তাহলে এক্ষেত্রে আমার সিগমা বন্ড দুইটা, আমার সংকরিত অরবিটাল লাগবে কয়টা, দুইটা। তার মানে আমার দুইটা অরবিটাল সংকরণে অংশ নেবে, প্রথমটা s আর px সংকরণে অংশ নেবে, তাহলে আমরা দুইটা sp অরবিটাল পাবো, দুইটা sp অরবিটাল পাবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে কার্বন যখন উত্তেজিত হবে তখন ইলেকট্রন বিন্যাস এরকম হবে। তাহলে
একটা এস একটা বি সংকরণ অংশ নেবে, তাহলে দুইটা আমরা sp অরবিটাল পাবো। তাহলে কার্বন কার্বন একটা sp অরবিটাল, এই কার্বনের একটা sp এই কার্বনের একটা sp সংকরণে অংশ নেবে, মানে অধিক্রমণে অংশ নেবে। তো অধিক্রমণে অংশ নিলে কি হবে, এখানে একটা সিগমা বন্ড গঠন করবে, আর এই কার্বনের একটা sp আর হাইড্রোজেনের s, এখানে একটা বন্ধন গঠন হবে আর এখানে আরেকটা বন্ধন গঠন হবে। আর এখানে দেখো প্রতিটা কার্বনেরই অসংকরিত অবস্থায় এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু দুইটা কার্বনেরই ইলেকট্রন বিন্যাস, দুইটা কার্বনের কিন্তু এখানে সংকরণ হওয়া লাগবে, দুইটা কার্বনের এখানে সংকরণ হওয়া লাগবে, যেহেতু কার্বন এখানে একটা কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো এখানে অসংকরিত অরবিটাল কোনটা, PA PY PZ, দুইটাই কিন্তু অসংকরিত, PY PZ। তাহলে এই কার্বনের এই যে নীলগুলো দিয়ে আমরা PY অরবিটাল বোঝালাম, আর সবুজ দিয়ে PZ অরবিটাল আমরা বোঝালাম। এটা যেহেতু y অক্ষ বরাবর, তাহলে এটা PY, আর এটা z অক্ষ বরাবর PZ। তাহলে এই কার্বনের PY এই কার্বনের PY কি করবে, পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ড গঠন করবে, আর এই কার্বনের অসংকরিত PZ আর এই কার্বনের অসংকরিত PZ কি করবে, পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে আরেকটা বন্ধন গঠন করবে। এভাবে কার্বন কার্বন ট্রিপল বন্ড গঠিত হবে। আচ্ছা, তাহলে এটার আকৃতি কি হবে, আকৃতি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এটা কিন্তু সরল রৈখিক। আর বন্ধন কোণ কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ কত, 180 ডিগ্রি, দেখেই বোঝা যাচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইথাইনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইথাইনের ক্ষেত্রে sp সংকরণ হয় এবং একটি সিগমা দুইটি পাই বন্ধন পাওয়া যায়। আচ্ছা, এমন কি কোনো সিচুয়েশন হতে পারে যেখানে সংকরণ দরকারই নেই? এই জিনিসটা বোঝানোর জন্য আমরা তিনটা যৌগ নিলাম। প্রথমটাকে হাইড্রোজেন গ্যাস, তারপর ফ্লোরিন গ্যাস, তারপর হলো হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে হাইড্রোজেন গ্যাসে কিভাবে হাইড্রোজেন H2 তৈরি হয়, দেখো এই হাইড্রোজেনের একটি পাশাপাশি দুটি হাইড্রোজেন কি করে, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে H2 তৈরি করে। তাহলে হাইড্রোজেনের একটা s অরবিটাল আর একটা হাইড্রোজেনের s অরবিটাল কি করে, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের কোনো সংকরণের প্রয়োজন আছে না। সংকরণ তখনই দরকার যখন একাধিক অরবিটাল থেকে আমরা একাধিক অরবিটাল তৈরি করব, একাধিক অরবিটাল মিশিয়ে আমরা একাধিক অরবিটাল তৈরি করব, অর্থাৎ একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থেকে আমরা একাধিক সমশক্তির অরবিটাল তৈরি করব। তাহলে এক্ষেত্রে বন্ধনই আমার লাগবে একটা অরবিটালই আমার অতিক্রমণে অংশ নেবে, তা এক্ষেত্রে তো সংকরণের দরকারই নেই। একইভাবে ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনে দেখো 2pz ফাঁকা আছে, তাহলে একটা ফ্লোরিনের PZ আর একটা ফ্লোরিনের PZ এরকম মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে ফ্লোরিন F2 তৈরি করবে, ফ্লোরিন গ্যাস তৈরি করবে। এক্ষেত্রে একই ঘটনা, এক্ষেত্রে বন্ধনই তো একটা, তাহলে আমার সংকরণ দরকারই নেই, আমার বন্ধনই একটা। যদি একাধিক বন্ধন দরকার হতো সেক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণুর সংকরণের প্রয়োজন ছিল, কারণ না হলে সংকরণ যদি কনসেপ্টটা আমরা সেক্ষেত্রে কাজে না লাগাতাম, বন্ধন শক্তি ভিন্ন ভিন্ন আসতো। এক্ষেত্রে বন্ধনই একটা, সো এক্ষেত্রে বন্ধন শক্তি ভিন্ন ভিন্ন আসার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এইসব ক্ষেত্রে যেখানে বন্ধন একটা, সেক্ষেত্রে সংকরণের কোনো দরকারই নেই। হাইড্রোজেন ফ্লোরাইড কিভাবে তৈরি হয়, হাইড্রোজেনের S আর ফ্লোরিনের PZ অতিক্রমণের মাধ্যমে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হয়। তাহলে এক্ষেত্রেও আমার সংকরণের কোনো দরকার নেই। তাহলে একইভাবে হাইড্রোজেন গ্যাস তো দরকার নেই, ফ্লোরিন ক্লোরিন তারপরে HCl HF এই সকল সমযোজী যৌগের সংকরণের কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে বন্ধনই একটাই বন্ধন। সো এখানে কেন্দ্রীয় পরমাণু তুমি যাকেই ধরো তার কোনো সংকরণের দরকার নেই। আচ্ছা, আমরা এতক্ষণে বিভিন্ন ধরনের সংকরণ দেখলাম, sp sp2 sp3, এছাড়া বিভিন্ন অধিক্রমণ বা এই টাইপের জিনিসগুলো দেখলাম, কয়েকটা উদাহরণের সাথে দেখেছি। এখন আমরা অধিক্রমণ কখন কোথায় কোন ধরনের অধিক্রমণ হয় সেই জিনিসগুলো দেখি, এবং অসংকরিত অরবিটাল, অসংকরিত পি অরবিটাল, ঠিক আছে, অসংকরিত পি অরবিটাল কেন পাই বন্ধনে অংশ নেয়, এস অরবিটাল কেন পাই বন্ধনে অংশ নেয় না, সেই ব্যাপারগুলো একটু দেখি। তাহলে মুখোমুখি অধিক্রমণ বা সিগমা বন্ড কিভাবে গঠিত হতে পারে, সেটা এস এর সাথে এস এর মাধ্যমে, যেমন হাইড্রোজেন গ্যাস আমরা দেখেছি। তারপরে পি এর সাথে পি এর মাধ্যমে, পি এর সাথে পি এর মুখোমুখি অধিক্রমণের মাধ্যমেও কি হতে পারে, সিগমা বন্ড গঠিত হতে পারে, সেটা আমরা ফ্লোরিনে দেখেছি। এগুলো কিন্তু সংকরণের কোনো প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে বন্ধনই একটা, এক্ষেত্রে সংকরণের দরকার নেই। যদি কেন্দ্রীয় পরমাণু একাধিক বন্ধনে যুক্ত থাকতো, কেন্দ্রীয় পরমাণু যেমন CH4NH3
এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন 3টার সাথে যুক্ত আছে, এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এক্ষেত্রে সংকরণ দরকার। কিন্তু এখানে একটা ফ্লোরিনের সাথে যুক্ত, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, এক্ষেত্রে তো সংকরণের কোনো দরকারই নেই। তারপরে এস এর সাথে পি এর, যেমন আমরা দেখছি এইচ বা এস এর সাথে পি এর অতিক্রমণের মাধ্যমে বন্ড গঠিত হয় বা সিগমা বন্ড গঠিত হয়, কিন্তু এখানেও কিন্তু সংকরণের কোনো দরকারই নেই। আচ্ছা, তারপরে এস এর সাথে sp3 এর হইতে পারে, এস এর সাথে sp3 বা sp2, মানে সহজ কথায় বা sp, সহজ কথায় এস এর সাথে সংকরিত অরবিটাল, এস এর সাথে সংকরিত অরবিটালের মুখোমুখি অতিক্রমণের মধ্যে বন্ধন গঠিত হতে পারে। যেমন কি আমরা একটু দেখলাম একটু আগে CH4 NH3, এই সকল ক্ষেত্রে আমরা দেখেছি যে সিগমা বন্ড কিভাবে গঠিত হয়। এছাড়াও C2H2 বা C2H4 এগুলো আমরা একটু আগে দেখেছি। এছাড়া পি এর সাথে সংকরিত অরবিটাল, সংকরিত বলতে যে sp2 sp3 sp, তারপরে sp3d sp3d2, তাহলে পি এর সাথে সংকরিত অরবিটাল মিলে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ড গঠন করতে পারে। এক্সাম্পল কি BCl3 BeCl2। আচ্ছা, এখন তাহলে এই সকল ক্ষেত্রে মুখোমুখি অতিক্রমণ এবং সিগমা বন্ড গঠিত হতে পারে। তাহলে প্রথম 3 ক্ষেত্রে সংকরণ দরকার নেই, পরের 2 ক্ষেত্রে সংকরণ দরকার, কারণ এক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু একাধিক পরমাণুর সাথে বন্ধনে যুক্ত, তাহলে প্রতিটা বন্ধনের বন্ড এনার্জি সমান রাখতে হলে আমার সংকরণ অবশ্যই দরকার। আচ্ছা, এখন আমরা দেখি যে পাই বন্ধন গঠনে এস অরবিটাল কেন অংশ নেয় না, পাই বন্ধন গঠনে এস অরবিটাল কেন অংশ নেয় না। আচ্ছা, আমরা সংকরণ যে দেখেছি sp sp2 sp3, তারপরে sp3d sp3d2 sp3d3 এরকম আছে, কিন্তু সর্বনিম্ন সংকরণ কোনটা? sp। ঠিক আছে, সর্বনিম্ন সংকরণ আমরা দেখেছি sp এর নিচে কিন্তু কোনো সংকরণ হয় না, কারণ যদি sp এর নিচে মানে শুধু একটা বন্ড গঠন করা দরকার হইতো, জাস্ট একটা বন্ড গঠন করা দরকার হইতো, সেক্ষেত্রে কি হইতো? যদি একটা বন্ড গঠন করা দরকার হইতো, সেক্ষেত্রে এরা মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে সংকরণ ছাড়াই সিগমা বন্ধন গঠন করতে পারতো। একাধিক তখনই দরকার। এখন একাধিক বলতে কি বোঝায়? একাধিক বলতে বোঝায় একের অধিক সর্বনিম্ন কত আছে? 2, তাই না? একের অধিক সর্বনিম্ন আছে 2, এই জন্য একের অধিক সর্বনিম্ন 2, আর সে কারণেই দুইটা অরবিটাল সংকরণে অংশ নিতে মিনিমাম 2টা অরবিটাল আমাদের দরকার হবে। ঠিক আছে, তাহলে এই কারণে আমার সংকরণটা মিনিমাম sp সংকরণ, কারণ এক্ষেত্রে দেখো একটা s একটা p, আমার কিন্তু মিক্সড করে 2টা sp আমার অরবিটাল লাগবে, একটা s একটা p মিলে 2টা sp আমার দরকার হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে পাই বন্ধন গঠনে কেন s অরবিটাল অংশ নেয় না। দেখো, পাই বন্ধন কখন হবে? আগে সিগমা হবে, তারপর তো পাই হবে, তাই না? কার্বন বা যে কোনো ক্ষেত্রে যখন পাই বন্ধন গঠন হয়, প্রথম বন্ধনটা কি? সিগমা, তার উপরে তো পাই বন্ধন গঠন হবে। তাহলে সিগমা বন্ধন গঠন করার জন্য আমাদের সংকরিত অরবিটাল লাগতে পারে অথবা নাও লাগতে পারে। এক্ষেত্রে বন্ধনই একটা, সো এক্ষেত্রে লাগবে না, এটাই স্বাভাবিক। আর এখানে পাই বন্ধন অসম্ভব, কোনোদিনও হবে না। এক্ষেত্রে পাই বন্ধন কোনোদিনও হবে না। যদি এই গ্যাসটা তৈরি হয় নাইট্রোজেন বা অক্সিজেন, এই ক্ষেত্রে আমাদের সংকরণ দরকার ছিল, কারণ একটা সিগমা তারপর পাই, একটা সংকরণে তখন ব্যাপার ছিল। কিন্তু এসব ক্ষেত্রে বা CO2 ক্ষেত্রে দরকার ছিল, কিন্তু এসব ক্ষেত্রে হাইড্রোজেন, ফ্লোরিন, HF বা HCl এইসব ক্ষেত্রে আমাদের সংকরণের কোনো দরকার নেই। বা যখন সংকরণের দরকার আছে, এই যে C2H4 বা C2H2, এই ক্ষেত্রে পাই বন্ধন কখন গঠন হয়েছিল? আগে সিগমা গঠন, তারপরে পাই, তাই না? সিগমা ছাড়া তো পাই হওয়া সম্ভব না। তাহলে সিগমা বন্ধন গঠন হওয়ার জন্য তাহলে এক্ষেত্রে কি সংকরণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন হয়েছে, তার মানে সংকরণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন হয়েছে। আর মিনিমাম সংকরণ কোনটা সেটা আমরা একটু দেখি। মিনিমাম সংকরণ হচ্ছে sp সংকরণ। এখন সংকরণ বলতে কি বোঝায়? একাধিক অরবিটাল মিলিত হয়ে সমশক্তির নতুন একাধিক অরবিটাল তৈরি হওয়া। তার মানে একাধিক মানে একের অধিক সর্বনিম্ন কত? 2, তার মানে 2টা অরবিটাল আমার সংকরণের জন্য মিনিমাম দরকার, 2টা অরবিটাল সংকরণের জন্য মিনিমাম দরকার। তাহলে 2টা অরবিটাল যদি সংকরণের জন্য মিনিমাম দরকার হয়, তাহলে প্রথমে s তারপরে একটা p আমার লাগবে। তাহলে s অরবিটাল কিন্তু সবসময় সংকরণে অংশ নিতেছে, p অরবিটাল সংকরণে অংশ নিতেছে। তাইলে অসংকরিত অরবিটাল কারা হইতে পারবে? py বা pz, তাই না? অসংকরিত অরবিটাল কারা হইতে পারবে? py বা pz। তাহলে s অরবিটাল কি কোনোদিনও অসংকরিত অরবিটাল হইতে পারবে? কোনোদিনও হইতে পারবে না।
তাহলে এস অরবিটাল এই কারণে পাই বন্ধন গঠনে অংশও নিতে পারবে না। কারণ পাই বন্ধন কখন হবে? পাই বন্ধন তখনই হবে যখন আগে সিগমা বন্ড হবে। তাহলে সিগমা বন্ধন কখন হবে? সিগমা বন্ধন তখন হবে সেক্ষেত্রে সংকরণ লাগতে পারে, নাও লাগতে পারে। যদি সংকরণ না লাগে সেক্ষেত্রে বন্ডই হবে একটা, হাইড্রোজেন ফ্লোরিন এইচএফ। আর সংকরণ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আগে সিগমা বন্ড গঠন হবে। সংকরণ কেন করতেছিলাম? সিগমা বন্ড গঠনের জন্য করতেছিলাম, তাই না? আর অসংকরিত অরবিটাল পাই বন্ড গঠন করতো। তাহলে আগে সিগমা বন্ড গঠন হবে, তারপরে পাই বন্ড। তাহলে সিগমা বন্ড যদি গঠন হয়, সিগমা বন্ড যদি গঠন হয়, সেই সিগমা বন্ডেই তো এস অরবিটাল চলে যাবে, তাই না? এস অরবিটাল এসপি আকারে বা sp2 sp3 আকারে বা সংকরিত অরবিটাল আকারে এস অরবিটাল চলে যাবে, মানে এস অরবিটাল সংকরিত অরবিটালের ভিতরে চলে যাবে। তাহলে এস অরবিটাল তো সংকরণে অংশ নিতেছে, তাহলে সে কিভাবে পাই বন্ড গঠনে অংশ নেবে? এই কারণেই এস অরবিটাল কখনো পাই বন্ড গঠনে অংশ নেয় না। এছাড়াও আরেকটা কারণ আছে, এস অরবিটালের আকৃতি কি? গোলাকার, তাই না? এর নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে? কিন্তু পি অরবিটাল কি? অক্ষ বরাবর। ধরো একটা ওয়াই অক্ষ বরাবর একটা পি, কার্বন কার্বনের যখন আমরা C2H2 এর ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক আছে? C2H2 বা C2H4 এর ক্ষেত্রে C2H2 তে কি দেখছিলাম? যে C2H2 তে দেখছিলাম যে ওয়াই অক্ষ বরাবর PY, এই পাশের কার্বনের PY, অন্য পাশের কার্বনের PY কি করছে? পাশাপাশি অতিক্রমণ করতে পারছে। আবার PZ পাশাপাশি অতিক্রমণ করতে পারছে একইভাবে। কিন্তু এস অরবিটাল কিন্তু এইরকম অতিক্রমণ করতে পারবে না। তাই এস অরবিটাল এই সকল কারণে এস অরবিটাল কখনোই পাই বন্ধন গঠনে অংশ নেয় না। শুধু পি অরবিটাল পাই বন্ধন গঠনে অংশ নেয়, অসংকরিত পি অরবিটাল। সংকরণে যারা যাবে তারা অবশ্যই সিগমা বন্ড গঠন করবে।